হ্যালো এভরিওয়ান, অফিসার সিরিজের সেকেন্ড ক্লাস এটা। প্রথম ক্লাসে আমরা ভারতের জাতীয় উদ্যান নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং তাদের হেডকোয়ার্টার নিয়ে আলোচনা করব। আমি এটাও বলেছিলাম এই সিরিজের মূল লক্ষ্য মিসলেনিয়াস এক্সাম, এবং তোমরা সকলেই জানো এই এক্সামটা পুরোপুরিভাবে জিকে বেস এক্সাম। জিকে না জানলে তুমি কিন্তু এর প্রিলিমিনারি ক্র্যাক করতে পারবে না। তাই জিকে যেহেতু প্রচুর ডেটা, তোমাকে সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে, এবং এটা বললেও হবে না যে এটা গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, যে ওপর দিয়ে পড়বো তা কিন্তু নয়, খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। আর সেইভাবেই কিন্তু এই সিরিজটা আমি তোমাদের জন্য করছি, ঠিক আছে? অবশ্যই এই সিরিজের জন্য একটা লাইক কিন্তু চাই। আজকে প্রথম যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জাতিসংঘ বা ইউনাইটেড নেশন। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর সমস্ত দেশগুলোর মনে হয়েছিল, বিশেষ করে আমেরিকার মনে হয়েছিল যে আমরা আর যুদ্ধ করব না। আমাদের মধ্যে কোনো ঝামেলা হলে বা বিবাদ হলে সেটা ডিপ্লোম্যাটিক চ্যানেলের মাধ্যমে, অর্থাৎ কথাবার্তার মাধ্যমে তার সমাধান করব। এর ফলে বিশ্ব শান্তি বজায় থাকবে। আর এই চিন্তাভাবনা নিয়েই তৈরি করা হলো ইউনাইটেড নেশন, জাতিসংঘ, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি। এটা বিশ্বের বৃহত্তম একটি আন্তর্জাতিক সংস্থা। বৃহত্তম কেন? কারণ পৃথিবীর ম্যাক্সিমাম কি প্রায় সব দেশই এর কিন্তু অংশ, ঠিক আছে? আরও অনেক আন্তর্জাতিক সংস্থা আছে, সেখানে সব দেশটা পার্টিসিপেট করে না, বা সব দেশ কিন্তু নেই, কিন্তু এখানে প্রায় সব দেশই কিন্তু রয়েছে। তাই বলা হচ্ছে এটা বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা। ক্লিয়ার? এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? হেডকোয়ার্টার দেখো, জাতিসংঘের সদর দপ্তর রয়েছে নিউ ইয়র্ক শহরে। তো এটা পরীক্ষা আসতে পারে, বোঝা গেল? তাহলে ইউনাইটেড নেশনের হেডকোয়ার্টার কোথায়? নিউ ইয়র্ক শহরে। আমাকে শুধু এইটুকু পড়লে হবে? এইটুকু পড়লে কিন্তু এই এক্সাম ক্লিয়ার হবে না। একটু ডিটেলসে, যেখানে ডিটেলস সেখানে ডিটেলসে পড়তে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট, তাই একটু ডিটেলসে পড়তে হবে। তাহলে এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্ক। এছাড়াও এর যে অন্য সংস্থাগুলো রয়েছে, মানে এর যে অন্য দপ্তরগুলো রয়েছে, তার যে সদর দপ্তর সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, যেমন জেনেভাতে, নাইরোবিতে, ভিয়েনাতে, হেগ শহরে প্রভৃতি। বোঝা গেল? যেমন ধরো ডিফেন্স, আমাদের ডিফেন্সের মধ্যে কি থাকে? আর্মি থাকতে পারে, নেভি থাকতে পারে, এরকম ভাগ আছে না? ঠিক তেমনিভাবে ইউনাইটেড নেশনের মধ্যেও কিন্তু এরকম ভাগ রয়েছে। একটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভা, যেখানে আমরা দেখি প্রধানমন্ত্রী গিয়ে ভাষণ দিচ্ছে, ঠিক আছে? সেটা কোথায় হয়? জেনারেল অ্যাসেম্বলিতে হয়। আবার ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, এর কথাও আমরা শুনেছি, আন্তর্জাতিক বিচারালয়, সেটাও কিন্তু এর সংস্থা। তো এই যে সংস্থাগুলো, এর যে অন্যান্য সংস্থাগুলো, তাদের হেডকোয়ার্টার কিন্তু বিভিন্ন জায়গায় রয়েছে, কিন্তু মেন যে ইউনাইটেড নেশন, তার হেডকোয়ার্টার কিন্তু নিউ ইয়র্কে রয়েছে, ঠিক আছে? আশা করি বলতে পেরেছি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্য রয়েছে। 5টা, মানে সেই সময় দাঁড়িয়ে যখন এটা তৈরি হয় তখন যেগুলো মেন শক্তি ছিল তাদের নিয়ে অ্যাকচুয়ালি এটা তৈরি হয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইউকে, রাশিয়া এবং চীন, ঠিক আছে? তাহলে এগুলো মনে রাখতে হবে তোমাকে। ইউএসএ, ফ্রান্স, ইংল্যান্ড, রাশিয়া এবং চীন। তুমি ভাবো, বিশ্বের সবথেকে বড় সংস্থা, সেখানে ভারত নেই, যেখানে পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যা রয়েছে, পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র, কিন্তু সেখানে ভারত নেই। যার জন্য বলা হয় বর্তমানে এটা একটা মানে অত অ্যাক্টিভ নেই। এই যে আজকে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, আমেরিকার যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, ইরানের সাথে, বা আজকে আমাদের প্যালেস্তাইনে ইসরায়েলের এত বড় অ্যাটাক হলো, ঠিক আছে? তো সমস্ত কিছুর জন্য কিন্তু এই সংস্থা অনেক বেশি অ্যাক্টিভ থাকা প্রয়োজন ছিল, কিন্তু সেটা আমরা দেখতে পাই না। যার জন্য বলা হয় এটা এখন আর সেরকমভাবে অ্যাক্টিভ নেই, বাট স্টিল এটা কিন্তু পৃথিবীর বৃহত্তম সংস্থা। আচ্ছা, এখানে দেখো কি বলছে। এখানে বলছে এই যে 5টা দেশ, এদের একটা স্পেশাল পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? সেটা কি? সেটা হচ্ছে ভেটো পাওয়ার। সেটা হচ্ছে ভেটো পাওয়ার। এরা ভেটো ইউজ করতে পারে। ভেটো একটা ল্যাটিন শব্দ যার অর্থ ব্যাহত রাখা।
ধরো আজকে ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ হলো, সাপোজ পাকিস্তানের যুদ্ধ হলো, ঠিক আছে, পাকিস্তান যুদ্ধ হচ্ছে। এবার ধরো ভারত কি করছে, পাকিস্তানে দেখা যাচ্ছে সমস্ত জায়গাকে উড়িয়ে দিচ্ছে, সেখানকার নিরীহ মানুষরা মারা যাচ্ছে, যেটা নর্মালি হতে পারে, তাই না? তো কি হচ্ছে, এই সময় এইখানকার মানুষগুলো মারা যাচ্ছে, নর্মাল মানুষগুলো। তখন দেখা যাচ্ছে ইউনাইটেড নেশন বলছে যে না, ভারত যেন অ্যাটাক না করে পাকিস্তানের ওপর। ধরো ইউনাইটেড নেশন একটা রেজুলেশন পাস করছে, তা রেজুলেশন যখন পাস হবে তখন এই এই দেশগুলোর মধ্যে কেউ যদি বারণ করে যে না, ভারত যেটা করছে ঠিক করছে, এরকম কোনো রেজুলেশন আসবে না, তাহলে আসবে না। অর্থাৎ এখানে যে কোনো একটা দেশ তার ভেটো পাওয়ার ইউজ করতে পারে, এটাকে ভেটো পাওয়ার বলছে। যেমন বাংলাদেশ যখন তৈরি হয়, ঠিক আছে, ইন্দিরা গান্ধী কী করেছিল, আমাদের আর্মিকে বাংলাদেশে পাঠিয়েছিল। সেই সময় চীন এবং আমেরিকা এরা ভারতের বিরুদ্ধে ছিল, এবং আমেরিকা কি করেছিল, তাদের যুদ্ধ জাহাজ পাঠিয়ে দিয়েছিল, ঠিক আছে, পাকিস্তানে হেল্প করার জন্য। কিন্তু রাশিয়া তখন কিন্তু একা দাঁড়িয়েছিল যে না, তাদের সাবমেরিন নিয়ে যে না, এই দিকে ভারতের দিকে চোখ দেওয়া যাবে না। তখন সেই বিষয়টাও কিন্তু ইউনাইটেড নেশনে এসেছিল, যে কিভাবে একটা দেশের আভ্যন্তরীণ বিষয়, একটা বাংলাদেশের মধ্যে, মানে ওটা আগে তো পূর্ব পাকিস্তান ছিল, তো পূর্ব পাকিস্তানের মধ্যে পাকিস্তান কি করছে সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সেখানে ভারত একটা বাহ্যিক শক্তি হস্তক্ষেপ করতে পারে না, এটা ইউনাইটেড নেশনে বলা হয়েছিল। ভারতের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হোক, এটাও ইউনাইটেড নেশনে এসেছিল, কিন্তু রাশিয়া তার ভেটো পাওয়ার ইউজ করেছিল। রাশিয়া বলেছিল না, ভারত যেটা করছে তার জনস্বার্থেই করছে, ঠিক আছে, ভারতের দেশের স্বার্থেই করছে। তো ইউনাইটেড নেশন কিন্তু সেইরকম কোনো রেজুলেশন পাস করতে পারেনি। কীরকম স্বার্থ, যেমন দেখো বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে তোমার পরিযায়ী লোকরা এই দেশে যদি চলে আসে, তাহলে আমাদের দেশে একটা হেডেক, ঠিক আছে। ইন্দিরা গান্ধী ডাইরেক্ট বলেছিল যে যে পরিমাণ লোক সেখান থেকে এখানে আসার চেষ্টা করছিল, তার থেকে আমার যুদ্ধের খরচা কম হবে, তাদের খাওয়াতে গেলে তো খরচা আছে, যার জন্য কিন্তু বাংলাদেশের ওপর নির্মম যে অত্যাচার হয়েছিল সেগুলো সাহায্য করার জন্যই আমরা আর্মি পাঠিয়েছিলাম। তো এইগুলো হচ্ছে কি, এইগুলো হচ্ছে গল্প, ইতিহাস, এইগুলো যেগুলো এখন বাংলারা স্বীকার করে না। তো এনিওয়ে, এখানে তাহলে আশা করি বলতে পেরেছি। তাহলে এই যে ইউনাইটেড নেশন, এখানে 5টা দেশ রয়েছে যাদের আমরা পার্মানেন্ট মেম্বার বলছি, যাদের ভেটো পাওয়ার ইউজ করার ক্ষমতা, মানে ক্ষমতা রয়েছে। তো পরীক্ষায় দেয় যে কটা দেশের ভেটো পাওয়ার রয়েছে, 5টা। এর আগের নাম কি ইউনাইটেড নেশনই ছিল? না, এর আগের নাম ছিল তোমার, কি নাম ছিল গো এর আগের নাম? এটা তো অ্যাকচুয়ালি 1945 সালে তৈরি হয়, এর নাম হয় ইউনাইটেড নেশন, কিন্তু এটা 1920 সালে একটা সংস্থা ছিল যার নাম হচ্ছে লিগ অফ নেশন। লিগ অফ নেশন, এই যে এখানে আছে লিগ অফ নেশনস, এই সংস্থার 1920 সালে হয়। এর নাম পরিবর্তন হয় 1945 সালে 24শে অক্টোবর, এবং নতুন নাম হয় ইউনাইটেড নেশন। তাহলে বলতেই পারে যে ইউনাইটেড নেশনের পূর্বের নাম কি ছিল? অ্যান্সার হবে লিগ অফ নেশন। কবে তৈরি হয়? 1920-তে। আর ইউনাইটেড নেশন নামকরণ হয় 1945 সালের 24শে অক্টোবর, ঠিক আছে। কতগুলো দেশ নিয়ে? 51খানা দেশ প্রথম সেই সনদ স্বাক্ষর করেছিল। এর কতগুলো ভাষা রয়েছে সরকারি ভাষা ইউনাইটেড নেশনের? তা সেক্ষেত্রে 6খানা, আরবি, চীনা, ইংরাজি, ফরাসি, রুশ এবং স্পেনীয়, ঠিক আছে। তাহলে আরবি ভাষা, চীনা ভাষা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্পেনীয়, কারণ সেই সময় এই ভাষাগুলোই ম্যাক্সিমাম দেশে বলা হতো, ঠিক আছে। আশা করি বোঝাতে পেরেছি। ওকে, তাহলে এখানে দেখো নাও, এই যেগুলো আমি বলছি সেগুলোই আর কি বলা আছে, তাই আমি এগুলো আর পড়ছি না, ঠিক আছে, তোমরা পড়ে নেবে। কতগুলো সদস্য পদ রয়েছে? 193টা। এটা বাড়তেও পারে, কারেন্ট অ্যাফেয়ার্সের ডেটা তোমাকে একটু দেখতে হবে, তবে লাস্ট আপডেট অনুযায়ী 193টা দেশ, এবং 2খানা দেশ হচ্ছে পর্যবেক্ষক হিসাবে আছে, ঠিক আছে, যারা অবজারভার হিসাবে আছে যে কি হচ্ছে কি না হচ্ছে। জাতিসংঘের প্রধান অঙ্গ যদি বলি, কি কি অঙ্গ রয়েছে, তাহলে সেক্ষেত্রে সাধারণ পরিষদ, ওই যে আমরা দেখি না প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের গিয়ে ভাষণ দিচ্ছে, সেটা কোথায় হয়? সাধারণ পরিষদে হয়, ঠিক আছে। এছাড়াও নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং অচি পরিষদ, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে কি জাতিসংঘের প্রধান প্রধান অঙ্গ। যদি আমি বলি
এছাড়াও রয়েছে কি আন্তর্জাতিক আদালত এবং সচিবালয়। আচ্ছা তাহলে তোমার ছটা সংস্থা: সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, অচি পরিষদ, আন্তর্জাতিক আদালত আর সচিবালয়। ঠিক আছে, এবার যদি বলি এদের নামগুলো আমি কীভাবে মনে রাখবো, ট্রিকের মাধ্যমে। ট্রিকগুলো তুমি অ্যাপ্লাই করতেও পারো আমার মতো করে, আর নাহলে তুমি নিজের মতো বানিয়েও নিতে পারো, কারণ এগুলো অনেক বোকা বোকা একটা বিষয়। ঠিক আছে, তোমার হাসিও পেতে পারে, কিন্তু এগুলো অনেক সময় কাজে লেগে যায়। কিন্তু সবসময় ট্রিক ইউজ করবো না, তাহলে ট্রিক মনে রাখার জন্য আবার আমাদের ট্রিক বানাতে হবে। তো এখানে দেখো, রাশিয়াকে ফেস করার সবার ক্ষমতা নেই। রাশিয়া আমরা জানি কি পৃথিবীর সবথেকে শক্তিশালী দেশ ছিল এক সময়, এবং বর্তমানে পরমাণু শক্তির দিক থেকে সবথেকে বড় দেশ, তাই না? তাহলে সেক্ষেত্রে রাশিয়াকে কি সবাই ফেস করতে পারবে? পারবে না। তাহলে রাশিয়াকে ফেস করার ক্ষমতা সবার নেই। তাহলে এখান থেকে আমরা ইউনাইটেড নেশনের সমস্ত সদস্য দেশ পেয়ে যাচ্ছি। রাশিয়া, এ ফর ফ্রান্স, এ ফর আমেরিকা, সি ফর চায়না, ই ফর ইংল্যান্ড। ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। ওকে, এবার সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, এইগুলো তোমরা একটু চোখ বুলিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এগুলো অতটা বেশি ইম্পর্টেন্ট না, যতটা দরকার আমি ততটাই বলছি। ঠিক আছে, যেটা দরকার আমি সেটা বলবো। দেখো, নিরাপত্তা পরিষদ বলছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যেটা, সেটা 1965 সালের 65 সালের পুরো পর্যন্ত ছিল। মানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ প্রতিষ্ঠাকালীন যেটা, সেটা হচ্ছে 1965 সাল পর্যন্ত, সেখানে 11টা সদস্য ছিল। ঠিক আছে, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় 2 বছরের জন্য। 2 বছরের জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের জন্য 9খানা সদস্য রাষ্ট্রের সম্মতির প্রয়োজন হয়ে থাকে। তার মধ্যে 5টা হচ্ছে স্থায়ী আর 4টে হচ্ছে অস্থায়ী। নিরাপত্তা পরিষদের সদস্য দেশ স্থায়ী হচ্ছে 5টা আর অস্থায়ী হচ্ছে 10টা। অস্থায়ী 10টা, ঠিক আছে, যেটা 2 বছরের জন্য হয়, আর 5টা স্থায়ী, যেগুলো আগে নাম বললাম। বোঝা গেল? নিরাপত্তা পরিষদে সভাপতি নির্বাচিত হয় 1 মাসের জন্য। ভেটো শব্দটি ল্যাটিন ভাষা, এর অর্থ হচ্ছে আমি মানি না বা আমি আহত থাকছি এই কাজ থেকে। ভেটো কোনো প্রস্তাবে স্থায়ী সদস্যদের না বলার সাংবিধানিক অধিকারকে বোঝায়, এবং এই নিরাপত্তা পরিষদে যে 5টা স্থায়ী সদস্য রয়েছে তাদের কিন্তু এই পাওয়ার রয়েছে। ওই যে রাশিয়া, চীন, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা, এদের রয়েছে। বোঝা গেল? তাহলে এইটা একটু পড়ে নেবেন। নিরাপত্তা পরিষদ কি 1965 সাল পর্যন্ত এখানে 11টা সদস্য ছিল। ঠিক আছে, নিরাপত্তা পরিষদ মানে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে নিরাপত্তা সংক্রান্ত সেখানে কথোপকথন হয়। এখানে 10টা থাকে অস্থায়ী বা টেম্পোরারি মেম্বার, যারা 2 বছরের জন্য হয়, এবং 5জন বা 5টা দেশ থাকে স্থায়ী মেম্বার। কোনো কিছু এখানে পাস হতে গেলে 9খানা ভোট লাগে। ওই 5 জনের যেটা স্থায়ী আছে তাদের তো লাগবেই, প্রত্যেকের লাগবে। যদি একজন না দেয় তাহলে হবে না। আর ওই দিকে অস্থায়ী 10 জনের মধ্যে 4টে ভোট লাগবে। এবং এখানকার যে সভাপতি নির্বাচিত হয় সেটা 1 মাসের জন্য সভাপতি নির্বাচিত হয়। এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, আন্তর্জাতিক আদালত, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। ইন্টারন্যাশনাল লেভেলে কোনো মানুষের সাথে যদি অন্যায় হয় তাহলে সেটা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যেতে পারে। ঠিক আছে, ধরো আজকে বাংলাদেশের সাথে ভারত কোনো অন্যায় করছে, তাহলে সেটা বাংলাদেশ কি করে যেতে পারে? ভারতকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যেতে পারে। ঠিক আছে, কারণ এটা আন্তর্জাতিক একটা বিষয়। তো সেখানে দেখো কি বলছে, জাতিসংঘ দ্বারা পরিচালিত আন্তর্জাতিক আদালত 1946 থেকে কার্যক্রম পরিচালিত হচ্ছে। তার মানে 1945 সালে ইউনাইটেড নেশন নামকরণ হয়, তার পরের বছর থেকে কিন্তু তোমার এটা শুরু হয়ে যায়। 15 জন বিচারপতি নিয়ে জাতিসংঘের আওতায় এর কার্যক্রম পরিচালিত। অর্থাৎ এখানে 15 জন, আমাদের যেমন সুপ্রিম কোর্টে 34 জন বিচারপতি থাকে, এখানে 15 জন বিচারপতি রয়েছে। বিচারকদের কার্যকাল 9 বছর। অর্থাৎ বিচারকরা ক বছর কাজ করতে পারে? 9 বছর। দেখো এই ডেটাগুলো না যদি দিয়ে দেয় না পরীক্ষায়, অনেকেই অ্যান্সার করতে পারবে না। তাই বলছি এটা একদমই হালকায় নেবে না। গ্র্যাজুয়েশন লেভেলের পরীক্ষা একটু খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, যেখানে দরকার সেখানে একটু খুঁটিয়ে পড়তে হবে। 9 বছর। একটি দেশ থেকে কেবল একজন বিচারক একই সময়ে বিচারক নিযুক্ত হতে পারে। ঠিক আছে, মানে বিভিন্ন দেশ থেকে বিচারক হতে পারে, তবে একটি দেশ থেকে একবারই হতে পারে, মানে অ্যাট এ টাইম হতে পারে। এই আদালতের প্রথম মহিলা বিচারপতি কে? সেটা হচ্ছে তোমার রোজালিন হ্যাগিন্স। ঠিক আছে, রোজালিন হ্যাগিন্স এই আদালতের প্রথম মহিলা বিচারপতি ছিলেন। সভাপতি মেয়াদকাল 3 বছর।
নেদারল্যান্ডের হেগ শহরে, এটাও বহুবার পরীক্ষায় দিয়েছে, নেদারল্যান্ডের হেগ শহরে তোমার এর সদর দপ্তর কিন্তু রয়েছে। ঠিক আছে, তোমরা আমাকে বলবে ভারতের কোন ব্যক্তি এই ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম বিচারপতি হয়েছিল, কমেন্ট সেকশনে জানাবে। ক্লিয়ার? ওকে, এবার দেখো আর এগুলো বাকিগুলো দরকার নেই, তাহলে আমি এখান থেকে কি কি পেলাম, এখান থেকে আমি কি কি পেলাম সেটা একটু দেখে নিই। এখান থেকে পেলাম দেখো কত তথ্য। এক, ইউনাইটেড নেশন এর আগের নাম ছিল লিগ অব নেশন। দুই, লিগ অব নেশন 1920 সালে তৈরি হয়। ইউনাইটেড নেশনের নামকরণ হয় কবে? নামকরণ হয় তোমার 1945 সালের 24শে অক্টোবর। কতগুলো দেশ প্রথম স্বাক্ষর করেছিল? 51টা দেশ। বর্তমানে 193টা দেশ এবং 2খানা সদস্য পর্যবেক্ষক দেশ রয়েছে। পৃথিবীর বৃহত্তম এটা, সেই জন্যই এটা পৃথিবীর বৃহত্তম সংস্থা। ঠিক আছে, এর উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা। এর কতগুলো ভাগ রয়েছে? 6খানা মেন অঙ্গ বা ভাগ আমরা দেখলাম, যেমন অর্থ পরিষদ, অর্থ সামাজিক নিরাপত্তা পরিষদ, তাই না? আমরা তেমন দেখলাম ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস, সচিবালয়, এইভাবে দেখলাম 6খানা রয়েছে। 5টা এখানে মেম্বার কান্ট্রি রয়েছে, 5টা পার্মানেন্ট, এবং 6খানা ভাষা এখানে ইউজ হয়, আরবি, চীনা, যেগুলো আর কি বললাম। বোঝা গেল? তাহলে দেখো কত তথ্য আমরা এখান থেকে জানতে পারলাম। এইগুলো এইভাবেই কিন্তু জানতে হয়, কোশ্চেন একটু ঘুরিয়ে দিলে নাহলে কিন্তু সমস্যায় পড়ে যাবে। যাই হোক, এবার দেখো সার্ক। সার্কটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর ফুল ফর্ম হচ্ছে দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। সাউথ এশিয়ান, ঠিক আছে, এশিয়ার যে দক্ষিণের যে দেশগুলো রয়েছে সেইগুলোর এটা একটা অ্যাসোসিয়েশন, একে অপরকে সাহায্য করার জন্য, তাই এটাকে বলছে দ্য সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিনাল কোঅপারেশন। 8ই ডিসেম্বর 1985, অর্থাৎ 8ই ডিসেম্বর 1985 সালে ঢাকা শহরে এটা প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তী সময়ে নেপালের কাঠমান্ডুতে এর সদর দপ্তর শিফট করা হয়। ঠিক আছে, তো সচিবালয় 17 জানুয়ারি 1987 সালে নেপালের কাঠমান্ডুতে প্রতিষ্ঠিত হয়। তাহলে যদি পরীক্ষায় দেয় যে সার্কের হেডকোয়ার্টার কোথায়, কাঠমান্ডু, কোথায় প্রতিষ্ঠিত হয়? বাংলাদেশের ঢাকা শহরে। এখানে আমাদের 8খানা দেশ আমরা পাবো। কি দেশ? আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা। ঠিক আছে, পাকিস্তান, শ্রীলঙ্কা। স্যার এটা মনে রাখবো কীভাবে? মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই, অপশনে দিয়ে দেবে যে নিম্নলিখিত কোন দেশটি সার্কের অধীনে নয়। তখন তুমি কিভাবে আইডেন্টিফাই করবে? এই জন্যই বলছি ডেটা বারবার প্র্যাকটিস করতে হবে এবং সিস্টেমেটিক ওয়েতে পড়তে হবে। তাহলে এখানে কি আমি এখানে পড়তে পারি? এটা সবাই জানো, এমবিবিএস পেন। দেখো এমবিবিএস এক্সাম ক্লিয়ার করা এটা কিন্তু খুব সবাই পারে না, তাই না? এটা একটা খুব টাফ একটা এক্সাম, তাই এটা অনেকের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। তো এটাই তুমি মাথায় রাখতে পারো যে সার্ক দেশগুলো অনেক গরিব হয়, অনেক, এই তুমি এইভাবে ভাবতে পারো যে অনেক আর্থিকভাবে পিছিয়ে থাকে, তাই তারা এমবিবিএসে অত বেশি মাথা ঘামায় না, বা এমবিবিএস এর ক্ষেত্রে তাদের এটা মাথা ব্যথার কারণ, এইভাবে মনে রাখতে পারো। তো এমবিবিএস পেন, এখান থেকে আমরা কি পাচ্ছি? এমবিবিএস পেন থেকে আমরা পাচ্ছি প্রত্যেকটা দেশের নাম। এম ফর পাচ্ছি কি? এম ফর মালদ্বীপ, বি ফর ভুটান, বি ফর বাংলাদেশ, ঠিক আছে, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, ঠিক আছে, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। এমবিবিএস পেন। ওকে, চলো, ভালো লাগছে? সিরিজটা ভালো লাগবে, আমি আবার বলছি সিরিজটা ভালো লাগবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো। প্রচুর ছেলে মেয়ে এখান থেকে সিলেকশন নিয়ে যায়। আমাদের এইটা ছোট চ্যানেল বলে মানে ইগনোর করার কিছু নেই, আমাদের আরও অনেক চ্যানেল রয়েছে। তো অবশ্যই খুব ভালো করে এগুলো নোট করো, ঠিক আছে? আর নোট করলে তোমার ফিলিংস এরকম হবে যে না হ্যাঁ তুমি এক জায়গায় পড়ছো, একটা সিরিজে তুমি আছো, এটা মনে হবে। যদি পিডিএফের বসায় থাকলে তখন দেখবে এখানে লাফাচ্ছ একবার, ওখানে লাফাচ্ছ একবার, এই চ্যানেলে একবার, ওই চ্যানেলে একবার, পিডিএফ ভরে ভরে পিডিএফ, কিন্তু কোনো কাজ হচ্ছে না। একটা জায়গায়, সেটা আমাদের এখানে করো বা যেখানেই করো, সুন্দর করে করতে হবে। বিমস্টেক যদি বলি তাহলে সেক্ষেত্রে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর ফুল ফর্ম।
তাহলে এটা মাথায় রাখবে। বিমস্টেকের ফুল ফর্ম হচ্ছে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন এর ফুল ফর্ম। ঠিক আছে, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশকে নিয়ে গঠিত একটি আঞ্চলিক জোট হচ্ছে এটা। 1997 সালের 6 জুন ব্যাংককে এটা প্রতিষ্ঠিত হয়। কত সালে? তাহলে 1997 সালে 6 জুন ব্যাংককে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার সময় কোন কোন দেশ ছিল? বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। ঠিক আছে, থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের একটি বৈঠকে একটি নতুন আন্তর্জাতিক জোট সৃষ্টি হয় এবং এই সভায় অংশগ্রহণকারী মূল আলোচক দেশদের নামের আদ্যক্ষর অনুযায়ী এর নাম হয় প্রথম দিকে বিস্ট ইসি, BISTEC। এটা অনেকেই জানে না বিমস্টেকের আগে কি নাম ছিল। প্রথম যখন হয় BIST, B ফর বাংলাদেশ, I ফর ইন্ডিয়া, S ফর শ্রীলঙ্কা আর T ফর থাইল্যান্ড। ঠিক আছে, বোঝা গেল? ইকোনমিক কোঅপারেশন। পরবর্তী সময়ে বাকি দেশগুলো এর সাথে যুক্ত হয়। দেখো কি বলছে, প্রসঙ্গত মায়ানমার এবং প্রারম্ভিক সভায় পর্যবেক্ষক হিসাবে অংশ নেয়। পরবর্তী 22 ডিসেম্বর 1997 সালে প্রথম মন্ত্রী পর্যায়ে বৈঠকে মায়ানমারকে পূর্ণ সদস্য হিসাবে গ্রহণ করা হয় এবং মায়ানমারের সদস্য যোগদান করার পর সংগঠনটির নাম হয় কি? তোমার বিমস্ট ইসি। ঠিক আছে, পরবর্তীতে 2003 সালে নেপাল, ভুটানকে সংগঠিত পূর্ণ সদস্য পদ দেওয়া হয় এবং তারপর এর নাম হয় কি? 2004 সালের 31 জুলাই সংগঠনের প্রথম আনুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে নেতৃবৃন্দ সংগঠনটির নাম পরিবর্তন করার মত দেয় এবং এর নাম দাঁড়ায় বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। বোঝা গেল? যার মধ্যে কি কি আছে? এখানে কম্পোজিং বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড। স্যার মনে রাখবো কিভাবে? এখানে ট্রিক, আমি কিন্তু আগের দিন ট্রিক দিইনি, আগের দিন তোমাদের ট্রিক পড়াইনি জাতীয় উদ্যানে। এখানে এটা লাগবে, কিছু করার নেই। দেখো, বাংলাদেশের সিম নিয়ে BN রাও থাইল্যান্ডে গিয়েছিল ভ্রমণ করতে। BN রাও, বেনেগাল নারহরি রাও, তাই না? আমাদের প্রথম উপদেষ্টা ছিল গণপরিষদের এবং ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের প্রথম বিচারপতিও ছিল। তা সেক্ষেত্রে ভারতের, তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশের সিম নিয়ে BN রাও গিয়েছিল কোথায়? থাইল্যান্ডে। বোঝা গেল? তাহলে সেক্ষেত্রে এখানে বাংলাদেশ সিম নিয়ে S ফর শ্রীলঙ্কা, I ফর ইন্ডিয়া, M ফর মায়ানমার। ঠিক আছে, BN রাও, B ফর ভুটান, N ফর নেপাল আর থাইল্যান্ড। ঠিক আছে, মনে থাকবে? চলো নেক্সট। ওকে, এবার দেখো, এরপর আছে কি? সেটা হচ্ছে আসিয়ানের হেডকোয়ার্টার কোথায়? জাকার্তা, ইন্দোনেশিয়ার জাকার্তাতে রয়েছে। এটা অত বেশি ডিটেলসে পড়বো না, কারণ এখানে ভারত নেই। ভারত যেখানে আছে সেগুলো খুব ভালো করে পড়তে হয়। তো এখানে দেখো, আসিয়ানের হেডকোয়ার্টার কোথায়? ইন্দোনেশিয়ার জাকার্তা, যেটা তৈরি হয়েছে 1967 সালে। তো এটা তাহলে মনে রাখতেও পারো, নাও রাখতে পারো। ঠিক আছে, শুধু এটা মাথায় রাখবে, ইন্দোনেশিয়ার জাকার্তা। আর কতগুলো দেশ আছে এগুলো অত মনে রাখার দরকার নেই, তবু একটু দেখে নাও। এখানে 10টা দেশ রয়েছে: ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। এর লক্ষ্য কি? লক্ষ্য হলো অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন করা। ঠিক আছে, ওকে। এরপর দেখো কি বলছে, এসসিও। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা খুব এখন ইয়েতে নিউজে থাকে। তাহলে এসসিওর হেডকোয়ার্টার বেইজিং, চীন। এসসিও, সাংহাই কোঅপারেশন, যেটা এর হেডকোয়ার্টার কোথায়? বেইজিং, চীন, যা প্রতিষ্ঠা হয়েছিল 2001 সালে। সদস্য কতগুলো আছে? সদস্য হচ্ছে তোমার 8টা: ভারত, তাজিকিস্তান, রাশিয়া, পাকিস্তান, চীন, কাজাখস্তান, কিরগিজস্তান আর উজবেকিস্তান। ভেরি ইম্পর্টেন্ট, কারণ ভারত সদস্য আর দ্বিতীয় এখন এটা নিউজে আছে। ঠিক আছে, ওকে। আদার নেম, অ্যালায়েন্স অফ ইস্ট। এটাকে কি বলা হয়? এসসিওর অন্য নাম হচ্ছে অ্যালায়েন্স অফ ইস্ট বলা হয়ে থাকে। ঠিক আছে, ইস্টের সংগঠন। এখানে কোন কোন দেশ হয় সেটা বলে দিলাম। কবে তৈরি হয়? 2001 সালে তৈরি হয়। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে তৈরি হয়? 1995 সালে, এবং এটা একটা ইন্টারন্যাশনাল সংস্থা, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। ঠিক আছে, যেটা উদ্দেশ্য কি? শুল্ক হ্রাস ও বাণিজ্যের অন্যান্য বাধা, যাতে প্রত্যেকটা দেশ প্রত্যেকের সাথে নির্দ্বিধায় ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে,
তাদের সাথে সমস্যা না হয় সেগুলোর জন্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন তৈরি হয় 1995 সালে। ঠিক আছে, ব্রিক্স যদি বলি তাহলে সেক্ষেত্রে ব্রিক্স 2009 সালে ব্রিক্স তৈরি হয়, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখানের মধ্যে ভারত আছে। কত সালে? 2009 সালে, যার হেডকোয়ার্টার অফ ব্রিক্স কোথায় রয়েছে? সেটা হচ্ছে সাংঘাই, চীন। চীনের সাংঘাইতে রয়েছে। ঠিক আছে, তাহলে একটা পেলাম এসসিও আর একটা পেলাম ব্রিক্স, যেখানে চীনও আছে ভারতও আছে। তাহলে ব্রিক্স হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। ব্রিক্স হচ্ছে কি? ব্রাজিল, চীন, ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা। ঠিক আছে, দক্ষিণ আফ্রিকা জয়েন করেছিল 2010 সালে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। ব্রিক্সের উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বাণিজ্য বৃদ্ধি করা। ঠিক আছে, বাণিজ্য বৃদ্ধি করা। ওকে, আচ্ছা, গ্রুপ 7, জি7টা এখন অতটা বেশি এর এক্সিস্টেন্স নেই। ঠিক আছে, দেখো এরা না, এই দেশগুলো এরা একে অপরের সাথে বিভিন্ন রকম এগ্রিমেন্ট, চুক্তি করে কোনো একটা দেশকে ডাউন খানোর জন্য বা কোনো সময় একটা ফোর্স হিসেবে কাজ করার জন্য, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য উন্নতি করার জন্য, তো এর পেছনে অনেক রকম উদ্দেশ্য থাকে। তারপর দেখা যায় সেই উদ্দেশ্য সাধন হচ্ছে না, তখন এটা আস্তে আস্তে প্যাসিভ মোডে চলে যায়। তো এখানে দেখো জি7 1975-এ তৈরি হয়, এটাই শুধু মাথায় রাখো, দেশ অত মনে রাখার দরকার নেই। 1975 আমেরিকা এবং রাশিয়ার ঝামেলার জন্য এই জি7 বর্তমানে নিষ্ক্রিয় বা প্যাসিভ মোডে চলে গেছে। আচ্ছা, ইউরোপিয়ান ইউনিয়ন যার হেডকোয়ার্টার রয়েছে কোথায়? 1993, সরি, এটা তৈরি হয় কবে? 1993 সালে ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়। এর হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়াম। কতগুলো দেশ? 27টা দেশ রয়েছে লাস্ট আপডেট পর্যন্ত, 27টা দেশ। ইউরোপিয়ান ইউনিয়নটা কি? আমাদের দেশ যেমন অনেক বড়, কিন্তু ইউরোপের যে কান্ট্রিগুলো রয়েছে সেগুলো খুবই ছোট ছোট এবং সুন্দর দেশ। ঠিক আছে, এবার সেই দেশগুলোর ওপর মানে ছোট বলতে কি, পশ্চিমবঙ্গের মতো হবে হয়তো, ক্লিয়ার, তার থেকে একটু বড়, এরকম অনেক দেশ আছে তার থেকেও ছোট। তো এইগুলো যদি একসাথে না থাকে তাহলে কি হবে? যে কোনো বড় দেশ যে কোনো সময় অ্যাটাক করতে পারে, বিশেষ করে রাশিয়া বা বাকি যে সমস্ত বড় দেশগুলো রয়েছে। তাই এরা কি করেছে? এরা সবাই একজোট হয়েছে এবং যে এমনভাবে এগ্রিমেন্ট করা আছে যে একজনের উপর অ্যাটাক মানে সবার উপর অ্যাটাক মনে করা হবে। ঠিক আছে, তো ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয় কবে? 1993 সালে, যার হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়ামে রয়েছে। ওকে, কমনওয়েলথ অফ নেশন ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লন্ডন, যুক্তরাষ্ট্র। এটা ইংল্যান্ডে রয়েছে, যার প্রতিষ্ঠা হয়েছিল 1931-এ। কমনওয়েলথ অফ নেশনস, যাকে প্রায়শই কমনওয়েলথ নেশন বলা হয়, যেখানে 56খানা দেশ রয়েছে। ঠিক আছে, সমস্ত কমনওয়েলথ নাগরিকদের মঙ্গল উন্নত করা ও বিশ্বব্যাপীর উদ্দেশ্যের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কমনওয়েলথের কাজ। তো এটা মাথায় রাখবে, লন্ডন, যুক্তরাষ্ট্র। এডিবি, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, সম্প্রতিকালে নিউজে রয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের হেডকোয়ার্টার ফিলিপাইন্সে। ঠিক আছে, প্রতিষ্ঠা কবে হয়? 1966-এ। এর 68খানা কান্ট্রি রয়েছে এর সদস্য, ব্যাস এইটুকুই মনে রাখবে। এআইআইবি, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক, বেজিং, চীনে রয়েছে। বেজিং, চীন, 2016 সালে তৈরি হয়, ব্যাস আর কিচ্ছু না। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার সাংহাই, চীন, এবং এর প্রতিষ্ঠা হয় 2015 সালে। ঠিক আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? সুইজারল্যান্ডে রয়েছে হেডকোয়ার্টার, কলগ্নিতে। ঠিক আছে, এবং এর প্রতিষ্ঠা হয় 1971 সালে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল অর্থাৎ আইসিসি, এর হেডকোয়ার্টার দুবাই, সংযুক্ত আরব আমিরশাহী। এটা তৈরি হয়েছিল কবে? 1909 সালে তৈরি হয়েছিল। বর্তমানে 108খানা দেশ কিন্তু রয়েছে। ইন্টারপোল, ভেরি ইম্পর্টেন্ট, ইন্টারপোল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ঠিক আছে, ইন্টারপোল ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার লিওন, ফ্রান্সের লিওনে রয়েছে, যা তৈরি হয়েছিল তোমার কতগুলো 1923 সালে এটা তৈরি হয়েছিল, এবং 196টা দেশ, মানে বুঝতেই পারছো প্রায় পৃথিবীর সমস্ত দেশই কিন্তু এর আন্ডারে আসে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, এর হেডকোয়ার্টার সুইজারল্যান্ডে রয়েছে। সুইজারল্যান্ডে তৈরি হয় 1948-এ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, ভেরি ইম্পর্টেন্ট, 1961 সালে তৈরি হয়, যার হেডকোয়ার্টার রয়েছে লন্ডনে। যার মূল উদ্দেশ্য কী ছিল? তোমার বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষা করা, হিউম্যান রাইটসকে প্রোটেক্ট করাই হচ্ছে মেন এর কাজ ছিল। ঠিক আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এবার দেখো
প্রত্যেকটা অর্গানাইজেশন তাদের হেডকোয়ার্টার কোথায় আছে এবং সেটা কবে তৈরি হয়েছে এগুলো কিন্তু এখানে মেনশন আছে, তোমরা একটু কাইন্ডলি দেখে নেবে। ঠিক আছে, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তোমরা একটু দেখে নেবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে তাদের আমি পিডিএফ প্রোভাইড করব, ঠিক আছে, পিডিএফ প্রোভাইড করে দেব যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করবে। তবে আমি বলবো অনেক সময় আমাদের মিস হয়ে যায়, অনেক সময় এরপর আমি অন্য ক্লাসে ঢুকে গেলে অনেক সময় ভুলে যাই। তোমার যদি টার্গেট থাকে মিসক্লেনিয়াস এক্সাম এবং সঙ্গে ডাব্লিউবিসিএস প্রিলিমিনারিটাও, তাহলে অবশ্যই এই সিরিজটা একদম মন প্রাণ দিয়ে করো। ঠিক আছে, যতগুলো ক্লাস করাবো রিমার্কেবল ক্লাস করিয়ে যাবো, এইটুকু কথা দিতে পারি। আজকে ক্লাসটা যেমন লাগলো, এরপর আর কিছু থাকে না, তুমি গুগল সার্চ করো, যে কোনো জায়গায় পরীক্ষা দাও এই টপিকের উপর। ঠিক আছে, ওকে, দেখে নাও। একটু এইখানে পড়লে একটু বেশি পড়তে হবে, একটু বেশি চর্চা করতে হবে, আর যেটা কিন্তু করা যায়, একটু পরিশ্রম করা যায়। ঠিক আছে, কিছু এমসিকিউ দেখে নাও। ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়? ইন্টারপোল এইভাবে কোশ্চিন দেবে। একটু আগে আমরা কি দেখলাম? ইন্টারপোল, তাহলে হেডকোয়ার্টার কোথায়? এর মধ্যে কোনটাই নয়, কারণ আমরা দেখলাম ফ্রান্সের লিওনেতে রয়েছে, তাই না? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি এর হেডকোয়ার্টার কোথায়? ফিলিপিন্সে রয়েছে। এছাড়াও এডিবি ছাড়া বাকি যে ব্যাংকগুলো যেগুলো রয়েছে মোটামুটি সাংহাই, চীন, এই সমস্ত জায়গাতে। ঠিক আছে, সম্মিলিত জাতিপুঞ্জ হেডকোয়ার্টার নিউ ইয়র্কে। নর্থ আটলান্টিক ট্রিটি ফর অর্গানাইজেশন ন্যাটো, ন্যাটোর হেডকোয়ার্টার ব্রাসেলস, বেলজিয়াম। ঠিক আছে, ন্যাটো। আচ্ছা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যার হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর হেডকোয়ার্টার রয়েছে তোমার জেনিভাতে। ঠিক আছে, যদি না থাক ট্রিক বলে লাভ নেই। ক্লিয়ার? তাহলে এখানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসি। দেখো ম্যাক্সিমাম যেগুলো ইন্টারন্যাশনাল লেভেলের ইকোনমিক অর্গানাইজেশন সেগুলো হেডকোয়ার্টার ওয়াশিংটন ডিসিতে। তুমি যদি ইনকেস নাই জানো কোনো উত্তর, তাহলে সেক্ষেত্রে আন্দাজে করলেও চান্স আছে হয়ে যাওয়ার। আর কোনো একটা অর্গানাইজেশন যার নাম শুরু হচ্ছে অর্গানাইজেশন মানে ওয়ার্ল্ড দিয়ে, যেমন ওয়ার্ল্ড হেলথ শেষ হচ্ছে অর্গানাইজেশনে, তাহলে ম্যাক্সিমামই সেটা সুইজারল্যান্ডের জেনিভাতে। ঠিক আছে, কিছু কিছু জায়গার নাম মনে রাখতে হবে, যেমন তোমার ইউনাইটেড নেশনের যেটা রয়েছে তোমার নিউ ইয়র্ক, সেটা কথা মনে রাখতে হবে। ওয়াশিংটন ডিসি মনে রাখতে হবে, ওইদিকে জেনিভা মনে রাখতে হবে, বেলজিয়ামের ব্রাসেলস মনে রাখতে হবে, যেখানে ইউরোপিয়ান কান্ট্রির ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে। ঠিক আছে, ওকে। আর লন্ডনে কিছু আছে, লন্ডনে, ফ্রান্সেও দুই একটা আছে। ঠিক আছে, প্যারিসেও আমরা দেখতে পাবো, প্যারিসে রয়েছে। ঠিক আছে, চলো এই পর্যন্তই, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো তোমার সবাই, একটা লাইক যদি ভালো লাগে দিও, আর কি বলবো, কারণ তোমাদের একটা লাইক এই ক্লাসগুলোকে আরও বেশি এনার্জেটিক ওয়েতে আনতে আমাদের সাহায্য করবে। ঠিক আছে, আর কমেন্টে জানিও কেমন লাগলো ক্লাস। নেক্সট দিন আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব। সপ্তাহে 4 দিন ক্লাস হবে, এটার 5 দিন ক্লাস হবে।